নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া ডাব্লিউবিপিএসসি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের যে ডাব্লিউবিপি রিলেটেড এবং অন্যান্য এক্সাম রিলেটেড যে জিকে প্র্যাকটিস সেট, তো জিকে প্র্যাকটিস সেটের আজকে তৃতীয় ক্লাস। তো এই তৃতীয় ক্লাসে মোট 25টি কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলি তোমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে। আগের দিনের কোশ্চেনগুলিও দেখেছো, যেগুলি অনেক ইম্পর্ট্যান্ট। আজকের কোশ্চেনগুলিও অনেক ইম্পর্ট্যান্ট এবং এইগুলি করলে তোমাদের পরীক্ষা অবশ্যই কমন পাবে কোশ্চেন। তো ভিডিওটি পুরোটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। তো আজকে যে কোশ্চেনটি প্রথম আছে সেটি হলো, কোন ব্যক্তি দিন-ই-ইলাহির সদস্য ছিলেন? প্রথম অপশান হচ্ছে টোডরমল, দ্বিতীয় অপশান হলো বীরবল, তৃতীয় অপশান হলো তানসেন এবং চতুর্থ হলো মানসিং। তো এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটে অপশানের মধ্যে যে অপশান আছে, তো এখানে সি অপশান যে দিয়েছে তানসেন। তো এখানে যদি তোমাকে কোশ্চেন করে যে তানসেনের আসল নাম কী ছিল, তো তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পাণ্ডে। এটি কিন্তু মনে রাখতে হবে। এবং আমি প্রত্যেকটি কোশ্চেনের রিলেটেড যে সমস্ত কথাগুলো বলতে থাকবো, এগুলোও কিন্তু কোনো না কোনো পরীক্ষা এসেছে বা ভবিষ্যতে আসবে। তো এইগুলো তোমাদের জেনে রাখা উচিত। তো তোমরা মনে মনে তোমাদের যে এক্সাম পড়া রিলেটেড কোশ্চেন বা আনসার পড়া আছে, তো সেগুলো তোমরা আমার সাথে বলতে থাকো, তোমাদেরও রিভাইজ হয়ে যাবে। তো তানসেনের আসল নাম কী ছিল? রামতনু পাণ্ডে। এবং এখানে যে বলা আছে যে দিন-ই-ইলাহি, তো দিন-ই-ইলাহিকে চালু করেছিল, দিন-ই-ইলাহি চালু করেছিল সম্রাট আকবর। তো এই আকবর যে দিন-ই-ইলাহি চালু করেছিল, আকবরের আসল নাম কী ছিল? আকবরের আসল নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আর এই আকবর কি গ্রন্থ রেখেছিল? আকবরের গ্রন্থের নাম হলো আকবরনামা। এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর কী হবে? এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ বীরবল। এই কোশ্চেন সঠিক উত্তর। এই বীরবলের যদি জিজ্ঞাসা করে যে প্রকৃত নাম কী, তো তখন কী হবে? বীরবলের প্রকৃত নাম হলো মহেশ দাস। এটিও কিন্তু মনে রাখতে হবে। এরপর আসি দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হলো, সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কবে? তো প্রথম অপশান হলো 1937, অপশান বি 1938, অপশান সি 1939, অপশান ডি 1936। তো কোনটি সঠিক উত্তর হবে? তো চারটি অপশানের মধ্যে যে বছর সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, তো সেই সঠিক উত্তরটি হলো 1938 সালে। 1938 সালে তিনি প্রথম নির্বাচিত হন এবং দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিলেন 1939 সালে। এবং এই 1938 সালে যে নির্বাচিত হয়েছিলেন, তিনি হয়েছিলেন হরিপুরা থেকে নির্বাচিত হন। এবং 1939 সালে হয়েছিলেন ত্রিপুরা থেকে। এবং যদি কোশ্চেন করে যে কাকে হারিয়ে হয়েছিলেন, তো সঠিক উত্তর হবে পট্টভি সীতারামায়াকে হারিয়ে। এবং এতে আরও কিছু কোশ্চেন আসতে পারে যে সুভাষচন্দ্র বসুর লেখা কিছু বইয়ের নাম। তো সুভাষচন্দ্র বসুর লেখা কিছু বইয়ের নাম হলো দি ইন্ডিয়ান স্ট্রাগল, ড্রিমস অফ আ ইউথ। এবং এখানে যদি কোশ্চেন করে যে নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করে, তো সঠিক উত্তর হবে উড়িষ্যার কটকে। এরপর আসি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হলো যে রামসার সাইট কোনটির সাথে সম্পর্কিত? অপশান এ তৃণভূমি, অপশান বি উপত্যকা, অপশান সি বনভূমি, অপশান ডি জলাভূমি। তো চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ জলাভূমি। এটি হলো সঠিক উত্তর। রামসার রামসার লেখা থাকলেই মনে রাখবে যে জলাভূমি সম্পর্কিত কোশ্চেন, তো একটি জলাভূমির সাথে সম্পর্কিত। এরপর আসি 4 নম্বর কোশ্চেন। কোনটি পশ্চিমবঙ্গতে অবস্থিত নয়? অপশান এ গরুমারা, অপশান বি মানস, অপশান সি সুন্দরবন, অপশান ডি বক্সা। তো চারটির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? তো এখানে তুমি যদি অপশান এলিমিনেট করো, তো তাহলেই জানতে পারবে। অপশান এ গরুমারা, এটিও কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত। অপশান সি সুন্দরবন, এটিও পশ্চিমবঙ্গে। এবং অপশান ডি বক্সা, এটিও পশ্চিমবঙ্গে। তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে মানস। এটি কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। এরপর আসি পরবর্তী কোশ্চেন। 5 নাম্বার, তেলেঙ্গানা রাজ্য কত সালে গঠিত হয়? তো তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে? অপশান এ 2011, অপশান বি 2014, অপশান সি 2012, অপশান ডি 2013। সঠিক উত্তর কোনটি হবে? তো এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান
বি অর্থাৎ 2014 সালে 2014 সালে তেলেঙ্গানা গঠিত হয়েছিল। আর যদি বলে তেলেঙ্গানার রাজধানীর নাম কি, তো তেলেঙ্গানার রাজধানীর নাম হবে হায়দ্রাবাদ। আর তেলেঙ্গানার প্রেজেন্ট চিফ মিনিস্টারের নাম কি, প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন রেভান্ত রেড্ডি। আর যদি বলি যে তেলেঙ্গানা রাজ্যটি কোন রাজ্য থেকে তৈরি করা হয়েছিল, তো সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ থেকে তৈরি হয়েছিল। আর এখানেতে যে অপশান ডি আছে, এই অপশান ডি থেকে মানে 2013 যে অপশান, এই 2013-তে যদি জিজ্ঞাসা করে যে মানে কিসের জন্য ফেমাস, এটাও কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য মনে রাখতে হবে যে 2013-তে কন্যাশ্রী প্রথম চালু করা হয়েছিল। আর এই কন্যাশ্রী থেকে যদি কোশ্চেন আসে যে মহিলা দিবস বা জাতীয় মহিলা দিবস পালন করা কবে, তো সঠিক উত্তর হবে 8 মার্চ। এটাও কিন্তু মনে রাখতে হবে। তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। তো 6 নম্বর কোশ্চেন হলো, যোজনা কমিশনের পরিবর্তে কোনটি কাজ করছে বর্তমানে? অপশান এ নীতি আয়োগ, অপশান বি লোকসভা, অপশান সি রাজ্যসভা, অপশান ডি লোকপাল। তো চারটির মধ্যে কোনটি কাজ করছে? তো আমরা সকলেই জানি যে যোজনা কমিশনের পরিবর্তে যেটি কাজ করছে সেটি হলো নীতি আয়োগ। এই নীতি আয়োগ কিন্তু কাজ করছে যোজনা কমিশনের পরিবর্তে। আর যদি বলি যে যোজনা কমিশন প্রথম কবে চালু হয়েছিল, যোজনা কমিশন প্রথম চালু হয়েছিল 1950 সালে। আর এই যোজনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? যোজনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। আর এই যে নীতি আয়োগ যোজনা কমিশনের পরিবর্তে কাজ করছে, নীতি আয়োগ প্রথম কখন চালু হয়? নীতি আয়োগ প্রথম চালু হয় 1 জানুয়ারি 2015। আর বর্তমান নীতি আয়োগের সিইওর নাম কি? তো সিইওর নাম হলো বি.ভি.আর. সুব্রমণিয়ম। এটাও কিন্তু মনে রাখতে হবে। আর যদি বলে যে নীতি আয়োগের অর্থাৎ NITI এর ফুল ফর্ম কি, এটিও কিন্তু পরীক্ষাতে এসেছে, WBতে তো আগের বছর এসেছিল। তো এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটিও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর আসি পরবর্তী কোশ্চেন 7 নম্বর। 7 নম্বরেতে বলেছে নীল লোহিত কার ছদ্মনাম? তো এখানে যে অপশানগুলি আছে, প্রথম অপশান হলো যে নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশান বি সুকুমার রায়, অপশান সি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এখানে চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান সি অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায়। তো এই সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো নীল লোহিত। এরপর আসি 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনেতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ নন্দা দেবী, অপশান বি ফালুট, অপশান সি কাঞ্চনজঙ্ঘা, অপশান ডি সান্দাকফু। তো কোনটি সঠিক উত্তর হবে? তো যদি এখানতে যে অপশান আছে কাঞ্চনজঙ্ঘা অপশান সিতে, তো তোমাকে যদি জিজ্ঞাসা করে যে কাঞ্চনজঙ্ঘা কোথাকার সর্বোচ্চ শৃঙ্গ, তো তখন সঠিক উত্তর হবে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এই কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হলো 8,586 মিটার। আর এই কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? নেপাল এবং ভারতের বর্ডারের মাঝে অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘা। এবং এখানে সঠিক উত্তর কোনটি হবে? এবং এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু। এরপর আসি 9 নম্বর কোশ্চেন। কোন সম্রাট দেবনামপ্রিয় বলে পরিচিত ছিলেন? তো চারটি অপশান, প্রথম অপশান হলো অশোক, দ্বিতীয় অপশান হলো শশাঙ্ক, তৃতীয় অপশান হলো হর্ষবর্ধন এবং চতুর্থ অপশান হলো কনিষ্ক। এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর? তো চারটির মধ্যে যেটি সঠিক উত্তর সেইটি হলো অপশান এ অর্থাৎ অশোক। অশোক দেবনামপ্রিয় বলে পরিচিত ছিলেন। এরপর আসি এই কোশ্চেন রিলেটেড যে কোশ্চেন অশোক থেকে আসতে পারে সেগুলির, অশোক কোন বংশের সম্রাট ছিল? অশোক ছিলেন মৌর্য বংশের সম্রাট। আর তিনি কোন ধর্ম গ্রহণ করেন? তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আর অশোককে যদি বলে অশোকের পিতার নাম কি, তিনি হলো বিন্দুসার, এই বিন্দুসারের পুত্র। আর এই অশোকের যে মৌর্য বংশের সম্রাট, এই মৌর্য বংশকে প্রতিষ্ঠা করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। এগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপর আসি 10 নম্বর কোশ্চেন। জেলা পরিষদ সভাতে সভাপতিত্ব করেন কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম, অপশান বি সভাধিপতি, অপশান সি এমএলএ, অপশান ডি সভাপতি। তো এই চারটে অপশানের সঠিক উত্তর কোনটি হবে? তো সঠিক উত্তর হবে হলো এখানে 10-এর কোশ্চেনে বি অর্থাৎ সভাধিপতি কিন্তু সভাপতিত্ব করে জেলা পরিষদে।
এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপর আসি 11 নম্বর কোশ্চেন। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশান এ সরোজিনী নাইডু, অপশান বি পদ্মজা নাইডু, অপশান সি অ্যানি বেসান্ত, অপশান ডি কেউ নয়। তো কোনটি সঠিক উত্তর হবে? তো যদি বলে যে প্রথম মহিলা সভাপতি কে ছিল, তো তখন সঠিক উত্তর হবে অপশান সি অ্যানি বেসান্ত। আর যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তখন কিন্তু উত্তর হবে সরোজিনী নাইডু। এটি কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। এটি কিন্তু তোমাদের গুলিয়ে গেলে চলবে না, এটি মনে রাখতে হবে। তো অ্যানি বেসান্ত নামটা দেখে বুঝতে পারছো যে একটু বিদেশের নাম, এভাবে মনে রাখবে যে বাইরের একজন প্রথম সভাপতি হয়েছিল, তারপরে ভারতীয়দের সভাপতি হয়েছিল, এভাবেও মনে রাখতে পারো। এরপর আসি 12 নম্বর কোশ্চেন। অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেছিলেন? উইলিয়াম জোন্স, মধুসূদন দত্ত, চার্লস ডিকেন্স, জেমস প্রিন্সেপ। এই চারজনের মধ্যে কে প্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন? সঠিক উত্তর হলো জেমস প্রিন্সেপ। তিনি প্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। এরপর আসি পরবর্তী কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন হলো ডেকান ট্রাপ বলতে কোন শিলায় ডেকান ট্রাপ কোন শিলায় গঠিত হয়? অপশান এ পাললিক, অপশান বি ব্যাসাল্ট, অপশান সি ল্যাটেরাইট, অপশান ডি গ্রানাইট। তো এখানে যে প্রথম অপশানটি আছে পাললিক, এখান থেকে একটা কোশ্চেন আসে যে ভারতে সর্বাধিক ভূমি কোন শিলায় বা কোন মাটিতে গঠিত, তো তখন সঠিক উত্তর হবে কিন্তু পাললিক, অর্থাৎ পলিমৃত্তিকা। এটি কিন্তু ভারতে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তো এখানে 13 নম্বরের সঠিক উত্তর কোনটি হবে? 13 সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ ব্যাসল্ট। ব্যাসল্ট শিলাতে ডেকান ট্রাপ লক্ষ্য করা যায়। এরপর আসি 14 নম্বর কোশ্চেন। ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? বৃক্ক, যকৃৎ, ক্ষুদ্রান্ত নাকি পাকস্থলী? এই চারটে অপশানের মধ্যে যে অপশান বিতে আছে যকৃৎ, এখান থেকে যদি জিজ্ঞাসা করে যে বাইল জুস কোথা থেকে গঠিত হয়, তো সেটি সঠিক উত্তর হলো যকৃৎ, অর্থাৎ বাইল জুস যকৃৎ থেকে গঠিত হয়। এবং যদি বলে যে যকৃৎ থেকে বাইল জুস গঠিত হয়ে যে পিত্ত, এই পিত্ত কোথায় জমা হয়? পিত্ত জমা হয় কিন্তু পিত্তথলিতে। এবং এই যে 14 নম্বর কোশ্চেন, এই 14 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো কিন্তু যকৃৎ, অর্থাৎ ইউরিয়া যকৃতে সংশ্লেষিত হয়। এরপর সে 15 নম্বর কোশ্চেন। চলমান বালিয়াড়িকে কি বলে? তো মরুভূমি, বারখান, ধৃয়ান, রেগু। তো চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে হলো যে চলমান বালিয়াড়িগুলিকে বলা হয় হলো ধৃয়ান। এগুলি কিন্তু মনে রাখতে হবে। এবং এখানে যে আছে দ্বিতীয় অপশান বারখান, এই বারখান তার অর্থ হচ্ছে অর্ধচন্দ্রাকার টিলা। আর রেগুর এই যে কথাটি আছে, রেগুর এখানে কথা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমিতে কিন্তু রেগুর লক্ষ্য করা যায়, রেগুর মাটিটা লক্ষ্য করা যায়। আর এই রেগুরের অপর নাম কি? যে কালো মাটি বা ব্ল্যাক সয়েল মাটি। এবং এটা এক সময় দেয় যে ব্ল্যাক কটন সয়েল মাটি কাকে বলা হয়, তো সেটি উত্তর হবে কিন্তু রেগুর। এবং এখানে লেখা আছে যে ফলো করো লীলা রায়ের ক্র্যাক পুলিশ বই। এটি কেন লেখা আছে? কারণ তোমরা যদি ডাব্লিউপি এক্সাম দিতে যাও বা অন্য কোনো পরীক্ষা দিতে যাও, তো সবচেয়ে ভালো হবে কিন্তু এই লীলা রায়ের ক্র্যাক পুলিশ বই। এই বইটা কিন্তু পুলিশের এক্সাম দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট বই। এবং এই বইতে সমস্ত কিছু আছে। এটা আমি কোনো প্রমোশনের জন্য বলছি না, আমি নিজেও পড়েছি এই বইটা। এবং এই বইটাতে যথেষ্ট ভালো কিছু কন্টেন্ট দেওয়া আছে। এবং লীলারের সমস্ত বই ভালো। তোমাদের হেল্পের জন্য বললাম, হ্যাঁ অবশ্যই নিজেদের সাজেশন নিজেরা অন্য কোনো বই পড়তেই পারো, কিন্তু আমার সাজেশন এটাতে পড়তে পারো, এটা পড়লে তোমাদের অনেক হেল্প হবে। এবং এখানে কোনো প্রমোট করে আমার তো কোনো প্রফিট নেই, কিন্তু তোমাদের ভালোর জন্য বললাম এই বইটা ফলো করতে পারো, এই বইটা খুব ভালো। তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। তো 16 নম্বর কোশ্চেন হলো ভারতের রাষ্ট্রপতি অপসারণ কততম ধারাতে আছে? তো 53, 55, 59, 61। তো চারটে অপশানের মধ্যে কোনটি হবে? তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডিতে যেটি আছে, অর্থাৎ 61। ভারতের রাষ্ট্রপতি অপসারণ আছে 61 নম্বর ধারাতে। এবং তাহলে যদি অপসারণ হয়, অপসারণের আগে নির্বাচিত হন, তো নির্বাচন কত নম্বর ধারাতে আছে? তো নির্বাচন আছে কত নম্বর? 55 নম্বর ধারাতে নির্বাচন আছে। এবং এখানে আরেকটা আছে যে 53 নম্বর, এই 53 নম্বর ধারায় কী বলা আছে? যে রাষ্ট্রপতি ইউনিয়নের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত বা রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়, এটি কিন্তু 53 নম্বরটিতে বলা আছে। এরপর আসি 17 নম্বর কোশ্চেন, যে এটা দাগ দিয়ে নিই, 16 ডি। তো
তোমাদের রিভাইজ ভালো হবে। এরপরে 17 নম্বর কোশ্চেন, গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো এখানে 4টে অপশন আছে, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, মোরারজি দেশাই এবং রাজেন্দ্র প্রসাদ। তো কোনটি সঠিক উত্তর হবে? তো এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হলো রাজেন্দ্র প্রসাদ, অর্থাৎ অপশান ডি। এবং তোমাকে যদি বলে যে গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি, তখন কিন্তু উত্তর করবে রাজেন্দ্র প্রসাদ। এবং এখানে যদি উল্লেখ করে দেওয়া থাকে যে প্রথম স্থায়ী সভাপতি বা অস্থায়ী, তাহলে কিন্তু স্থায়ী বললে রাজেন্দ্র প্রসাদ এবং অস্থায়ী বললে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সচিদানন্দ সিনহা। এবং তিনি কীভাবে নির্বাচিত হয়েছিলেন? তিনি গণপরিষদে প্রথম সিনিয়র মোস্ট ব্যক্তি ছিলেন। সেখান থেকে তাকে নির্বাচিত করা হয় ডিসেম্বর 9 তারিখে 1946 সালে। এবং তিনি মাত্র দুদিনের জন্য হয়, মানে দুদিন পরে নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ ভোটদানের মাধ্যমে রাজেন্দ্র প্রসাদকে 11 ডিসেম্বর 1946 সালে নির্বাচিত করা হয়। এবং 11 তারিখ থেকে ডিসেম্বরে তিনি গণপরিষদের সভাপতি নির্বাচিত হন। এরপর আসি 18 নম্বর কোশ্চেন, চতুর্থ বৌদ্ধ সভা কার সময়ে হয়েছিল? অপশান এ কনিষ্ক, অপশান বি অশোক, অপশান সি অজাতশত্রু, অপশান ডি কালাশোক। তো কোনটি সঠিক উত্তর হবে? সেখানে 4টে অপশানের প্রথম উত্তর হলো অপশান এ কনিষ্ক। তো কনিষ্কের সময়েও চতুর্থ বৌদ্ধ সভা হয়েছিল। এবং এই যে বৌদ্ধ সভাগুলি হয়েছিল, বৌদ্ধ সভাগুলি যদি মানে তোমাদের 4টে বছর এবং 4টে সভা কার কার সময় এবং 4টে সভা কোথায় হয়েছিল, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো বছরগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে 483, দ্বিতীয়টা তার 100 বছর পরে 383, তারপরেরটা হচ্ছে 250 এবং তারপরটা হচ্ছে 72। তো তোমরা এগুলো কীভাবে মনে রাখবে যে কার সময় হয়েছিল? তোমরা একটা মনে রাখবে যে কোথায় হয়েছিল, এটা যদি কোশ্চেন করে তো তখন তোমরা এভাবে মনে রাখবে যে রাজা বেশি পাকা। তো এভাবে মনে রাখবে কেন? রাজা মানে হচ্ছে রাজগৃহ, বেশি মানে হচ্ছে বৈশালী, পাকার হচ্ছে পা মানে হচ্ছে পাটলিপুত্র, এবং ক হচ্ছে কনৌজ। এভাবে তোমরা মনে রাখবে। এবং যেমন আছে 19 নম্বর কোশ্চেন, যে ইংরেজরা কার অনুমতিতে সুরাতে কারখানা স্থাপন করে? তো এখানে সঠিক উত্তর হলো যে যার অনুমতিতে স্থাপন করে তিনি হলেন অপশান ডি, অর্থাৎ জাহাঙ্গীরের অনুমতিতে ইংরেজরা কারখানা স্থাপন করেছিল সুরাতে। এরপর হচ্ছে 20 নম্বর কোশ্চেন, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1764, 1765, 1766, 1763। তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে হলো 1764, অর্থাৎ 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। এরপর আসি 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনে কী আছে? লাইফ ডিভাইন এই বইটির রচয়িতা কে? তো এই 4টে অপশান, মহাত্মা গান্ধী, অরবিন্দ ঘোষ, অরবিন্দ আডিগা, জওহরলাল নেহেরু। তো এই লাইফ ডিভাইন এই বইটির রচয়িতা কে? তো সঠিক উত্তর এখানটা হয়ে যাবে অরবিন্দ ঘোষ। তিনি লাইফ ডিভাইন এই বইটি রচনা করেছিলেন। তো এখান থেকে তোমাদের আরও কিছু জেনে রাখতে হবে, যেমন হচ্ছে গান্ধীজির লেখা কিছু বইয়ের নাম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যেমন হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, হিন্দ স্বরাজ, এই বইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং যদি বলে যে জওহরলাল নেহেরুর লেখা বই, তো তাহলে হচ্ছে দি ডিসকভারি অফ ইন্ডিয়া, এবং দ্বিতীয় হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি, তারপর হচ্ছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। এগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপর হচ্ছে 22 নাম্বার, কোথায় বছরে দুবার বৃষ্টি হয়? তো কোথায় বছরে দুবার বৃষ্টি হয়, এই কোশ্চেনটি প্রথম অপশান হচ্ছে মিজোরাম, দ্বিতীয় অপশান হলো মণিপুর, তৃতীয় অপশান হলো কেরালা, এবং চতুর্থ অপশান হলো তামিলনাড়ু। তো সঠিক উত্তর কোনটি হবে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হলো তামিলনাড়ু, অর্থাৎ তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয়। এবং এই যে বছরে দুবার বৃষ্টিপাত হয়, এটিকে কী বলা হয়, মানে কোন বায়ুর জন্য হয়, সেটি হচ্ছে রিট্রিটিং মৌসুমি বায়ু। এটিও মনে রাখবে যে এর কারণে কিন্তু তামিলনাড়ুতে দুবার বৃষ্টিপাত হয়। এরপরে 23 নাম্বার, এই কোশ্চেনে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, যে দাঁতের ডাক্তার কোন দর্পণ ব্যবহার করেন? অপশান এ উত্তল, অপশান বি অবতল, অপশান সি উভয়, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর কোনটি হবে? তো 4টে অপশানের সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ দাঁতের ডাক্তার অবতল দর্পণ ব্যবহার করে আমাদের দাঁতটি লক্ষ্য করেন ভিতর থেকে এবং সেটি বড় করে দেখায়, অর্থাৎ বিবর্ধক রূপে কাজ করে। এই অবতল দর্পণের ব্যবহার যদি বলে কী কী, যেমন হচ্ছে বিবর্ধক, হেডলাইট গাড়ির, টেলিস্কোপ, সৌরচুল্লিতে কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। আর উত্তল দর্পণে কী কাজে লাগে? উত্তল দর্পণ হচ্ছে গাড়ির রিয়ার ভিউ মিরর যেটা আছে, অর্থাৎ পিছনটা গাড়ির পিছনে লক্ষ্য করার জন্য এই উত্তল দর্পণ কিন্তু ব্যবহার করা হয়।
এরপর আসি 24 নম্বর কোশ্চেন। শ্রুতিযোগ্য শব্দ কম্পাঙ্ক কত? তো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কোনটি? 20 থেকে 200, 200 থেকে 2000, 20 থেকে 20,000, নাকি 2000 থেকে 20,000? কোনটি সঠিক উত্তর হবে? অপশন সি হলো সঠিক উত্তর, অর্থাৎ শ্রুতিযোগ্য শব্দ কম্পাঙ্ক হলো 20 থেকে 20,000। এরপর আসি 25 নম্বর কোশ্চেন। লখনৌ কোন নদীর তীরে? অপশান এ গঙ্গা, অপশান বি গোমতী, অপশান সি গোদাবরী, অপশান ডি তাপ্তি। তো কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ গোমতী নদীর তীরে হলো লখনৌ। তো এরপর হচ্ছে অন্য যেগুলো তোমাদের মনে রাখতে হবে, যেমন যমুনা নদীর তীরে কোন শহর? আগ্রা। যদি বলে আমেদাবাদ কোন নদীর তীরে? সবরমতী। অযোধ্যা কোন নদীর তীরে? সরায়ু। কটক কোন নদীর তীরে? মহানদী। কলকাতা বললে কিন্তু গঙ্গা অপশান থাকবে না, হুগলি থাকবে, হুগলি। আর নাসিক যদি বলে গোদাবরী। তো এগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এখানে আজকে কোশ্চেন আনসার শেষ হলো। তো এবং পরবর্তী যে ভিডিও আমি নেক্সট ডে আপলোড করে দেবো। এবং থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, এবং কমেন্টে জানিও কেমন লাগছে, এবং পরবর্তী কোনো টপিক ওয়াইজ যদি তোমাদের ভিডিও লাগে সেটিও জানিও, তাহলে খুবই ভালো লাগবে। এখানে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।